আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মীরা। শুরুতেই সংবাদ শিরোনাম। তাবলিগ জামায়াতের বিরোধ মেটাতে মাওলানা জুবায়েরকে সাদ অনুসারীদের খোলা চিঠি। ৭ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মহাসম্মেলনের ডাক। এবং অফিস প্রধানের অনুমতি ছাড়াই কোটি টাকা তুলে নিয়েছেন ক্রীড়া পরিদপ্তরের ৩ কর্মকর্তা। পরিচালকের ব্যক্তিগত রোষের শিকার দাবি অভিযুক্তদের। শুনছেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে 2 ছাত্র প্রতিনিধিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়োগের দাবি জানিয়েছে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। অপরদিকে রংপুরে অন্তর্বর্তী সরকারের উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগ, আঞ্চলিক বৈষম্য দূর করা সহ 3 দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিস্তারিত জানাচ্ছেন রসনা দাস। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে 2 ছাত্র প্রতিনিধিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়োগের দাবি জানিয়েছে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে 12 দফা দাবি তুলে ধরেন তারা। এ সময় তারা অভিযোগ করেন, গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামনের কাতারে থাকলেও পরবর্তী সময়ে তাদের মূল্যায়ন করা হয়নি। এ সময় দেশের সার্বিক বিষয়ে অন্তর্বর্তী সরকার এবং উপদেষ্টারা ছাত্র প্রতিনিধিদের সাথে যোগাযোগ রক্ষা করতে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তারা। জাতীয় সংকটে আমরা সব সময় সর্বদাই সেই 18 জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে নিজের জীবন দিতে রাজপথে নেমে আসব, এতে কোনো সন্দেহ নেই। এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাষ্ট্রীয় সংস্কারের যেই কার্যক্রম চলছে তার সর্ব সেক্টরে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। উপদেষ্টা মণ্ডলীতে আমাদের 2 উপদেষ্টা রাখতে হবে। জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে না এমন ব্যক্তিদের উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করতে হবে এবং আগামীতে এমন কোনো ব্যক্তিকে নিয়োগ দেয়া যাবে না। শুল্ক কমিয়েও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে না আসায় হতাশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এজন্য আগের সরকারের বাজার বিশৃঙ্খলাকে দায়ী করেছেন তিনি। মানুষের কষ্ট লাঘবে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন উপদেষ্টা। রাজধানীতে পিকেএসএফ এর দিবসের আলোচনায় অর্থ উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকার যে সংস্কার করবে তার দীর্ঘমেয়াদী সুফল পেতে পরবর্তী সময় নির্বাচিত সরকারকে সেই ধারা অব্যাহত রাখতে হবে। মাহবুব কবির চপলের রিপোর্ট। নিত্যপণ্যের আকাশছোঁয়া দামের কারণে আওয়ামী লীগ সরকারের উপর ক্ষুব্ধ ছিলেন সাধারণ মানুষ। তাদের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসায় আশার আলো দেখেছিলেন দেশবাসী, কিন্তু সে প্রত্যাশা পূরণ না হওয়ায় মানুষের মাঝে হতাশার জন্ম নিচ্ছে। এখনও বাজার করতে নাভিশ্বাস উঠছে মধ্যম কিংবা নিম্ন আয়ের মানুষদের। শুধু আলুই কিনতে হচ্ছে চালের চেয়ে বেশি দাম দিয়ে। বিভিন্ন পণ্যের ট্যাক্স কমানোর পরও দাম কেন কমছে না তা ভাবিয়ে তুলেছে সরকারকে। এত রকম একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এবং আমাদের তো এটা সামাল দিতে একটা বলে যে লোকজন একটু অধৈর্য। আমি কিছুদিন বাণিজ্য মন্ত্রণালয়ে ছিলাম, অজস্র গালাগাল করতো আমাকে, ডিমের দাম কমছে না, পেঁয়াজের দাম কমছে না, অথচ এমপির চেয়ারম্যান সব ডিউটি আমরা কমিয়ে দিলাম, তাই না, দাম কমে না। আমি সেটা চিফ অ্যাডভাইজারকে বলে, দেখেন খালি বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ না, দ্রব্যমূল্য বিষয় অনেকগুলো ফ্যাক্টর আছে, কিন্তু লোকজন আমি দোষ দিই না, অধৈর্য হবে, কষ্ট করে 500 টাকা করে নিয়ে গেল, 2 মুঠা ইসে পেলো, তার স্যাটিসফ্যাকশন হয়। তো আমরা চেষ্টা করছি, এমন গভীর ক্ষত কিন্তু আমরা দেখি না। যাই হোক, এটা আমি অর্থ তো আমরা দেখতে পাচ্ছি, দিন দিন আমরা টের পাচ্ছি, যারা আমাদের সহকর্মী আছে তারাও টের পাচ্ছেন। তিনি বলেন, মানুষ যাতে এই সরকারকে মনে রাখে সেসব সংস্কারে হাত দেয়া হয়েছে। দীর্ঘমেয়াদে সুফল পেতে পরবর্তী সরকারকেও এই ধারা অব্যাহত রাখতে হবে। আমরা সংস্কার করতে চেষ্টা করছি, সংস্কার আগেও বলেছি, কিন্তু শর্ট টার্ম থেকে আমরা করবো, মিড টার্ম, লং টার্ম বলে পলিটিক্যাল সে তা করবে। কিন্তু আমি ওদের বলেছি, পছন্দ করেন অনেক পলিটিশিয়ান, যে আমরা যেগুলো করছি ব্যাংক সেক্টরে, আমরা একটা ফুটপ্রিন্ট রেখে যাবো, যে অ্যাটলিস্ট এইটার উপর দিয়ে আপনি হাঁটবেন। ভারতে ইলিশ রপ্তানির অনুমতি কেন দেয়া হয়েছিল এতদিন পর তাও জানান অর্থ উপদেষ্টা। আমার ছোট ভাই মাঝে মাঝে ইলিশ মাছ দিয়ে দিলে আপনার গালিতে আপনার ভরে গেছে, আমি বলতে এটা তো 0.5% না। উনি আমাকে বললেন যে গুড ডিসিশন, আই এম গ্ল্যাড সালাউদ্দিন, থ্যাংক ইউ। এটা তো আমি বাইরে আবার বলি না যে প্রধান উপদেষ্টা আমাকে ধন্যবাদ। আমি বলছি হ্যাঁ, এটা আমার দোষ, গালিগালাজ তো জানো।
মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আপনার নাম? তাবলিগ জামায়াতের চলমান বিরোধ নিরসনে মাওলানা জুবায়েরকে খোলা চিঠি দিয়েছেন মাওলানা সাদের অনুসারীরা। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তাদের আশঙ্কা 15 নভেম্বর কাকরাইল মসজিদে সংঘাত বাঁধাতে পারেন জুবায়েরপন্থীরা। টঙ্গীতে নিজামউদ্দিন মার্কাজের অনুসারীদের প্রথম পর্বে ইজতেমা করতে দোয়াসহ 7 দফা দাবি তুলে ধরেন তারা। আগামী 7 ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মহাসম্মেলনের ঘোষণাও দেন তাবলিগ জামাতের সাতপন্থীরা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। সোহরাওয়ার্দী উদ্যানে 5 নভেম্বর সমাবেশে তাবলিগের জুবায়েরপন্থীরা বলেন, বাংলাদেশের ইজতেমা একবারই হবে, দুইবার নয়। টঙ্গীতে ইজতেমার মাঠ ও ঢাকার কাকরাইল মসজিদে তাবলিগ জামাতের দিল্লির মাওলানা সাতপন্থীদের আর ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারিতে তাবলিগের দুই পক্ষের বিরোধ নতুন করে আবারও সামনে আসে। চলমান দ্বন্দ্বের নিরসনে মাওলানা জুবায়েরকে খোলা চিঠি দিয়েছেন বাংলাদেশের সাতপন্থীরা। 2018 সালে তাবলিগের বিভক্তির পর কাকরাইল মসজিদে দুই পক্ষের অবস্থান নিয়ে এতদিন যে নিয়ম চলে আসছে তা ভেঙে জবরদখল করলে তার পরিণাম ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। কাকরাইল মসজিদ নিজ দখলে রাখার সিদ্ধান্ত নিয়ে দেশকে কঠিন সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে। মাদ্রাসার ছাত্র, উলামায়ে কেরাম এনাদেরকে জড়ো করে আরেকটি 1 ডিসেম্বর তৈরি করতে চাচ্ছেন। 15 তারিখ যদি আপনি কাকরাইল মার্কাজ দখলে রাখার চেষ্টা করেন আর এতে জান ও মালের কোনো রকম ক্ষয়ক্ষতি হয়, দেশের প্রচলিত আইনে অবশ্যই তার সম্পূর্ণ দায়ভার আপনাকেই বহন করতে হবে। এ সময় টঙ্গীর ইজতেমার প্রথম পর্বে সাতপন্থীদের অগ্রাধিকার দেয়া, কাকরাইল মার্কাজ সম্পূর্ণভাবে নিজামউদ্দিনের অনুসারীদের হাতে বুঝিয়ে দেয়া সহ 7 দফা দাবি তুলে ধরেন মাওলানা সাদের অনুসারীরা। বিগত সরকার যে বৈষম্যমূলক আচরণ করেছে, বর্তমান বৈষম্য বিরোধী বাংলাদেশ সরকার সেই বৈষম্য দূর করবে এবং তার প্রথম পর্বে আমাদেরকে ইজতেমা করার সুযোগ দিবে। মাওলানা সাদ কান্দুলভির মতো বিশ্ববরেণ্য একজন আলেমকে বাংলাদেশ ইজতেমায় তার উপস্থিতি নিশ্চিত করবেন, এটা আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। এছাড়া তাবলিগকে আর বিতর্কিত না করে একে অপরের দিনের মেহনত ও ইজতেমায় বাধা দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানান মুসল্লিরা। মসজিদে তাবলীগ করতে কেউ কাউকে বাধা দেবে না। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। অফিস প্রধানের অনুমতি ছাড়াই কোটি টাকা উত্তোলন এবং কাজ শুরুর আগে ব্যয় দেখিয়ে অর্থ ছাড়, এমন অভিযোগ পাওয়া গেছে ক্রীড়া পরিদপ্তরের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক আ.ন.ম তরিকুল ইসলাম বলেন, চাকরি জীবনে তিনি এত অনিয়ম দুর্নীতি দেখেননি। অন্যদিকে অভিযুক্ত 3 কর্মকর্তা জানান, পরিচালকের ব্যক্তিগত রোষের শিকার তারা। ক্রীড়া পরিদপ্তরের অনিয়ম নিয়ে এস.এম. আশরাফের 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথমটি। 22 সেপ্টেম্বর 2024 ক্রীড়া পরিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনে। দাবি একটাই, অপসারণ করতে হবে পরিচালক আ.ন.ম তরিকুল ইসলামকে। দরকার হলে অন্য কাজ করে খাবো, তবু তার আন্ডারে আমরা চাকরি করব না। কিন্তু এই ঘটনার পেছনে আরো বড় ঘটনা বের হয়ে আসে অনুসন্ধানে। আন্দোলনে নামা 3 কর্মকর্তা ফেরদৌস আলম, আলিমুজ্জামান ও আজিম হোসেনের বিরুদ্ধে অভিযোগ, 2022-23 অর্থ বছরে ক্রীড়া সামগ্রীর জন্য বরাদ্দকৃত অর্থ থেকে তারা 11,48,08,136 টাকা উত্তোলন করেছেন, কিন্তু নেননি অফিস প্রধানের অনুমতি। এছাড়া শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট ও সাঁতারে বাছাই করা প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ বাবদ একই অর্থ বছরে একই প্রশিক্ষণে 3 বারে 26 লাখ টাকা অর্থ উত্তোলনের অভিযোগও তাদের বিরুদ্ধে। একবার এটা হচ্ছে আপনার কোটেশন, এইগুলো কোটেশনের কাগজ, এইগুলো আছে টেন্ডারের মাধ্যমে। তাহলে কোটেশন টেন্ডার, এটা হচ্ছে বিলের মাধ্যমে। তাহলে কয় বার হলো? 3 বার। বাস্তবে কিন্তু এই প্রশিক্ষণ হয়নি। শুধু ক্রীড়া পরিদপ্তরের কর্মকর্তারা নন, পুরো প্রতিষ্ঠানটিকেই দুর্নীতিগ্রস্ত মনে করেন এই কর্মকর্তা। তার বক্তব্যের পক্ষে তথ্য পাওয়া গেছে। অ্যাথলেটিক প্রশিক্ষণের জন্য চট্টগ্রামে অর্থ বরাদ্দ করা হয় 20 ডিসেম্বর 2023-এ, কিন্তু বরাদ্দের আগেই তা ব্যয় দেখানো হয় 13 ডিসেম্বর। এছাড়া অতিরিক্ত কর্মঘণ্টার জন্য যে অর্থ ছাড়ের বিলে স্বাক্ষর করেন আলিমুজ্জামান আর ফেরদৌস, লগ বই চেক করে দেখা যায় সেখানে
অফিস কর্মীদের কোনো দস্তখতি নেই। আমরা আপনি জানেন যে বিনামূল্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করি। এই স্বাক্ষরগুলো সব এক না? এক। এটা গ্রহণকারী স্বাক্ষর, এটা হচ্ছে রেজিস্টারের একটা রেজিস্টার, ক্রীড়া সামগ্রী বিতরণ রেজিস্টার, ওই রেজিস্টারের লাস্ট পেজ। তো সব একই। এই লোককে এই লোক আছে অফিসারের পিও অফিস সহায়ক। তাহলে কি হলো? এসব অভিযোগ নিয়ে আমরা মুখোমুখি হই ফেরদৌস আলম আর আলিমুজ্জামানের। সেখানে উল্টো তারা তুলে ধরেন তৎকালীন পরিচালক তরিকুল ইসলামের কর্মকাণ্ড। এসব থাকছে দ্বিতীয় পর্বে। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শুরু হতে যাচ্ছে নতুন চলচ্চিত্র বইয়ের নির্মাণ কাজ। রাজধানীর এফডিসির ৮ নম্বর ফ্লোরে কে এ নিলয় পরিচালিত এই চলচ্চিত্রের নির্মাণ কাজের সূচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোজা গ্রুপ নিবেদিত এবং সাইমন তারিক টিম প্রযোজিত এই সিনেমাটির শুটিং শুরু হবে আগামী ৭ ডিসেম্বর থেকে। সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা ববি ও চিত্রনায়ক ডিএ তায়েব। এ সময় চলচ্চিত্রের অন্যান্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন। চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহসভাপতি ও সিনেমাটির নায়ক ডিএ তায়েব জানান, ভিন্নধর্মী এই সিনেমার মধ্য দিয়ে বাস্তব জীবনে একজন বউ ও তার স্বামীর সামাজিক অবস্থার গল্প বলা হয়েছে। সিনেমাটি ব্যবসায় সফল হবে বলেও আশা চিত্রনায়ক ডিএ তায়েবের। একটা বউ নতুন আসার পরে তার যে প্রতিবন্ধকতা হয়, প্রতিবন্ধক সে কত বিপদে পড়ে এই মুভিতে দেখানো হয়েছে। হাজব্যান্ড যদি ভালো হয় বউকে তার জায়গাটা তৈরি করে দেয় সংসারে এবং সংসারের সবাইকে ঠিক রেখে, আমার ক্যারেক্টার তাই। আমি চাই একটা চমৎকার মুভি হবে বউ। এটা সমাজের মানুষ যেন মেসেজ পায়, একজন মানুষের জীবন বদলে যায়। এবার পার্টেক্স খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আগে মাঠে ফিরছেন তামিম ইকবাল। বিসিবির নির্বাচক হান্নান সরকার জানান, জাতীয় ক্রিকেট লিগের টি-20 ফরম্যাট দিয়ে আবারও ক্রিকেটের সবুজ গালিচায় পা রাখবেন টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তাছাড়া বাংলাদেশ দলে সাকিব আল হাসানের খেলা কিংবা অবসর নিয়ে কিছুই জানা নেই বলে জানান হান্নান সরকার। পরাগার মানের রিপোর্ট। জাতীয় ক্রিকেট লিগের মধ্য দিয়ে ইতিমধ্যেই ঘরোয়া আসরে শুরু হয়ে গেছে লাল বলের ক্রিকেট। লঙ্গার ভার্সনের খেলা শেষই হবে এনসিএল এর টি-20 লিগ। টি-20 টুর্নামেন্ট মাঠে গড়াবে 11 ডিসেম্বর। এনসিএল এর টি-20 ফরম্যাট দিয়ে 1 বছরের বেশি সময় পর আবারও মাঠে ফিরবেন টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সংবাদ সম্মেলনে এমনটাই জানান বিসিবির নির্বাচক হান্নান সরকার। তামিম এনসিএল টি-20টা খেলবে, এটা মোটামুটি একটা তার ইচ্ছা পোষণ করেছে এবং সেই জায়গাটায় তার খেলাটা মোটামুটি কনফার্ম আপনি ধরে নিতে পারবে। কয়টা ম্যাচ খেলবে, কখন খেলবে, এই বিষয়গুলো আরও সময় রয়েছে আমাদের টি-20-র আগে, তো সেটা আমরা আলোচনা করব। ফিটনেস টেস্টে আমাদের যে মানে ফার্স্ট টার্গেট যেটাকে রিচ করতে হবে, সেটা রিচ না করেও 2 জন প্লেয়ারকে আমরা সুযোগ দিয়েছি যারা সিনিয়র প্লেয়ার, তাদের ক্ষেত্রে সেরকমটা হয়েছে যারা ন্যাশনাল লিগ এখনো খেলছে। সো তামিমকেও নিশ্চয়ই সেই ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে আসতে হবে। সিনিয়র ক্রিকেটারদের দলের সুযোগ পাওয়া নিয়ে হান্নান সরকার বলেন, যদি ফিটনেস এবং পারফরমেন্স ভালো হয় তবে বয়স কোনো সমস্যা নয়, যে কোনো সময়ই সিনিয়রদের দলভুক্ত করা যেতে পারে। ন্যাশনাল লিগ শুরু হওয়ার পরে আমরা 2টা টেস্ট পাচ্ছি, 2টা টেস্টে এনে আগামী বছর আমরা টেস্ট খেলতে কখন যাচ্ছি আপনারা একটু ক্যালেন্ডারটা দেখবেন, জিম্বাবুয়ের সঙ্গে বেশ অনেক সময় বাকি। সো এখনই এই 2টা টেস্টের জন্য আমরা আসলে নতুনভাবে চিন্তাটা করিনি। আপনি দেখবেন দীপুর আসার ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা ইম্পর্টেন্ট ছিল। দীপু 4টা টেস্ট খেলেছে, কিছু সময় দলের বাইরে ছিল, একটা 100 করেছে, আবার দলে ইনক্লুড হয়েছে। সো রিসেন্ট যারা ন্যাশনাল টিমের আশেপাশে ছিল বা ন্যাশনাল টিমের প্রসেসের মধ্যে ছিল, তাদের প্রতি আমাদের নজরটা একটু বেশি থাকে। অবশ্যই সিনিয়র প্লেয়াররাও সেই নজরের বাইরে না। সো নেক্সট টাইম আমরা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আরও ডিটেলে চিন্তা করার সুযোগ পাবো। তাছাড়া সাকিব আল হাসানের খেলা এবং অবসর নিয়ে হান্নান সরকার জানান, সাকিব বিষয়ে কিছুই জানা নেই তার। পরাকারমান, এটিএন বাংলা, ঢাকা। সেঞ্চুরিয়নে তৃতীয় টি-20তে দক্ষিণ আফ্রিকাকে 11 রানে হারিয়েছে ভারত। সুপার স্পোর্টস পার্কে টস হেরে ব্যাটিংয়ে নেমে 6 উইকেটে 219 রান তোলে টিম ইন্ডিয়া। তাতে সূর্যকুমার যাদবের দল 1 বছরে সবচেয়ে বেশিবার 200 বা তার অধিক রানের বিশ্ব রেকর্ড গড়ে। এবছর টি-20তে এরই মধ্যে 8 বার 200 রানের স্কোর পেয়েছে ভারত। তিলক ভার্মা খেলেন 56 বলে 107 রানের অপরাজিত ইনিংস। জবাবে দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে 7 উইকেটে 208 রানে। সর্বোচ্চ 41 আসে হেনরিক ক্লাসেনের ব্যাটে।
এতে 4 ম্যাচ সিরিজে 2-1 এগিয়ে গেল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। তাবলিগ জামায়াতের বিরোধ মেটাতে মাওলানা জুবায়েরকে সাদ অনুসারীদের খোলা চিঠি। 7 ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মহাসম্মেলনের ডাক। এবং অফিস প্রধানের অনুমতি ছাড়াই কোটি টাকা তুলে নিয়েছে ক্রীড়া পরিদপ্তরের 3 কর্মকর্তা। পরিচালকের ব্যক্তিগত রোষের শিকার দাবি অভিযুক্তদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।